দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। দুই বাংলা, কাঁটাতারের বেড়া, কাঁটাতার পেরিয়ে কতজনের চলে আসা, তার মূল জায়গা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া, কত লড়াই। সেই সময়ও কিন্তু অনেক মানুষের জীবন বিপন্ন হয়েছে, অনেক মেয়েদের সেই সময় কেন, সেই সময় থেকে এখনও বলা যায় বিক্রি করে দেওয়া হয়েছে অর্থনৈতিক কারণে, বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজ বছরের প্রথম দিগন্ত অনুষ্ঠান করতে বসে এইরকম একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো না, আমি বলবো না, যিনি বলবেন তিনি একেবারে এই ট্রাফিকিং বা পাচার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, দীর্ঘদিন ধরে মেয়েদের, ছেলেদের সেই চক্রটা থেকে বের করে আনার কাজটা করছেন, এবং সেই কাজটা যে কি অসম্ভব কঠিন, কি ঝুঁকিপূর্ণ, সেটা আজকের অনুষ্ঠান থেকে আপনারা জানতে পারবেন। দিগন্ত অনুষ্ঠানে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত সমাজকর্মী তপতী ভৌমিক। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এমন একটা বিষয় নিয়ে আপনি কাজ করেন যে শব্দটা শুনলেই মনে হয় শিউরে উঠি, এবং এখনও এই সমস্যাটা যায়নি। একটু যদি জানতে চাই, এই ট্রাফিকিং বা পাচার নিয়ে কাজ করার সূত্রটা, মানে কেন এরকম কাজে যুক্ত হলেন? সত্যি কথা বলতে কি, আমরা যখন কাজটা শুরু করেছিলাম, আমি মনে করতে পারি সেই সালটা ছিল 1992, যখন আমি আমাদের অর্গানাইজেশন সংলাপে জয়েন করেছিলাম। জয়েন করার পরই একটা বাবরি মসজিদের ঘটনায় সব কিছু বন্ধ হয়ে যায়। তো সেই সময় কিন্তু ট্রাফিকিং বা পাচার ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না, এবং আমি সম্পূর্ণটাই নেতৃত্বে কাজ করেছিলাম আমাদের ফাউন্ডার ডিরেক্টর ইন্দ্রাণী সিনহা। আমি বোধহয় ফার্স্ট স্টাফ ছিলাম সেই সময়। আমরা একটু রেড লাইট এরিয়ায় কাজ করি কলকাতার মধ্যে এবং পার্শ্ববর্তী অঞ্চলে। যে রেড লাইট এরিয়াগুলো আছে সেখানে আমরা যে একটু কাজ করি, এবং যেই মহিলারা ওইখানে থাকে তারা কিভাবে অত্যাচারিত হচ্ছে এবং তারা কি করে তাদের অধিকার সম্পর্কে তারা জানবে, সেটা নিয়ে যদি কাজ করি। তো সত্যি কথা বলতে কি, 1992-তে ইট ওয়াজ নট ইজি টু গেট অ্যাক্সেস ইন দ্য রেড লাইট এরিয়া। একেবারেই সহজ ছিল না, এবং সেখানে একটা ট্যাবু কাজ করতো, স্টিগমা কাজ করতো। কিন্তু সামহাও আমি জানি না, আমার মধ্যে সেটা কোনোদিনও আসেনি। তো প্রথমে আমরা কালীঘাট রেড লাইট এরিয়াতে আমরা প্রথম যাই, এবং অবশ্যই একজন আমাদের এই প্রসেসটা ফেসিলিটেট করেছেন, তিনি এখন আর নেই, বেলাদি বলে। সেখানে মহিলাদের সঙ্গে আমরা কথা বলি, এবং যখন মহিলাদের সঙ্গে কথা বলেছি ওরা অনেক কিছু শিখিয়েছে যে ট্রাফিকিংটা কী, পাচারটা কী। মানে আমরা দেখেছি যে যারা ওই অঞ্চলে থাকে, কালীঘাট অঞ্চলে সেই সময় দেখেছি, তারা কেউই কিন্তু ওই এলাকার না। কেউ বাংলাদেশ, কেউ নেপাল, কেউ হাওড়া, কেউ মুর্শিদাবাদ। তো তারা এলো কী করে এখানে, তাদের যে কাহিনী, এই কাহিনী শুনতে শুনতে আমরা পাচার সম্পর্কে আমাদের একটা ধ্যান ধারণা হয়েছিল। এবং ওদের চাহিদা অনুযায়ী ওরা তখন এটা বলতো যে দিদি, তোমরা আমাদের কথা না ভেবে আমাদের বাচ্চাদের কথা ভাবো, কেন আমাদের বাচ্চারা ভীষণ ভালনারেবল। ওরা হয়তো সেই এখনকার দিনের যে কথাগুলো আমরা খুব ইউজ করি, প্রোটেকশন, এগুলোরও ইউজ করতে পারিনি, কিন্তু বলেছে দেখো এখানে মদ্যমাতালরা পড়ে থাকে, এখানে মেয়েরা কি করে থাকবে, বাচ্চা মেয়েদের কথা বলছে, তারা মলেস্টেড হয়, ছেলেরা ওই তাস খেলতে খেলতে সেটা জুয়ায় চলে যায়। তো উই নিড আ সেফ স্পেস। তো এই যে বাচ্চাদের সঙ্গে কাজ করা, সেটা কিন্তু ওদের কাছ থেকে আমাদের শিক্ষা। ওরা পরিষ্কার বলেছিল যে উই হ্যাভ লস্ট আওয়ার চেস্টিটি, আমরা জীবনে কোনোদিন আমাদের বাড়িতে ফেরত চলে যেতে পারবো না, কেন আমাদের কেউ অ্যাকসেপ্ট করবে না, কেন আমরা আমাদের দেহ বিক্রি করি, তা আমাদের তো সব শেষ, আমার নেক্সট জেনারেশনটা বাঁচুক। তো সেখান থেকেই কিন্তু আমরা চেষ্টা করেছি হাউ টু স্টপ দ্য সেকেন্ড জেনারেশন প্রস্টিটিউশন। তো সেইখান থেকে ওদের ছেলে মেয়েদের নিয়ে কাজ করা, এবং তার সাথে সাথে ওদের নিয়ে কাজ করা। এবং আমি বলবো যে সেই সময় যখন আমরা দেখেছিলাম যে কোনো পড়াশোনা করে না কেউ, বাচ্চারা মানে কে আসবে ওদের পড়াতে, ওরকম 92 কথা বলছি আমি। তখন আমরা ওখানে একটা এডুকেশন সেন্টার শুরু করেছিলাম।
তো সেইখানে ইনোগ্রেট করেছিলেন তদানীন্তন যিনি আমাদের পুলিশ কমিশনার ছিলেন তুষারকান্তি তালুকদার, আইপিএস। তো উনি যখন এটাকে ইনোগ্রেট করেছিলেন তখন এটা খুবভাবে প্রিন্ট মিডিয়া, তখন তো আর ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়াতে এসছিল। এবং তারপরে কিন্তু সোনাগাছি, বউবাজার, আমতলা, বাগেরহাট, টালিগঞ্জ এই অঞ্চলের যে ক্লাবগুলো আছে না, সবার তো একই প্রবলেম। তারা কিন্তু আমাদের কাছে অ্যাপিল করে টু ওপেন দিস কাইন্ড অফ সেন্টার। আচ্ছা। তো 2 বছর 3 বছরের মধ্যে আমাদের 14টা জায়গায় এই জায়গাটা শুরু হয়ে যায়। এখানে একটা জিনিস বলে রাখি, এই ডিমান্ডটা ছিল মহিলাদের, মানে মায়েদের, যে আমরা সন্ধেবেলায় ভীষণ ব্যস্ত থাকি টু এন্টারটেন আওয়ার কাস্টমার। সেই সময় আমাদের বাচ্চারা ভীষণ আনপ্রোটেক্টেড থাকে, তাদের দেখার কেউ নেই। সেই সময় মলেস্টেশন বা অ্যাবিউজ বেশি হয়। তো তোমরা যদি কিছু করো ওই সন্ধেবেলাটাই করো। আমরা আচ্ছা। সন্ধেবেলা ওখানটা বাচ্চাদের দিয়ে যাব, তোমরা দেখভাল করবে, আমরা 9টা 9:30টার মধ্যে বাচ্চাদের নিয়ে যাব। সেই জন্য ওটার নাম হয়ে গেল ড্রপ ইন সেন্টার, মানে মায়েরা ড্রপ করবে, মায়েরা নিয়ে যাবে। এবং এইভাবে যে মহিলাদের সঙ্গে আমাদের সখ্যতা বেড়েছিল এবং মহিলাদের সঙ্গে কথোপকথন বেড়েছিল, এবং যেহেতু আমি বললাম অনেকগুলো এলাকায় হয়েছিল, সেখান থেকেই আমরা দেখেছিলাম যে যারা এখানে আছে তারা এখানকার নয়। তারা বাংলা, শুরুতেই বললেন যে কাটাতা, ওই বাংলারও আছে, এই বাংলারও আছে, নেপাল আছে, এবং আমাদের তো বিভিন্ন জেলা, বিহার, কেরালা, তামিল, সোনাগাছিতে তো সব। তো সেই সময় এই করতে করতে ট্রাফিকিং সম্পর্কে একটু আমাদের ধ্যান ধারণা জন্মায়। এরপরে যেটা হলো, সেই সময় মহিলারা আমাদের কাছে একটা কথা বলল যে ঠিক আছে, আমাদের বাচ্চারা এরকম সন্ধেবেলা যে সময়টা আমরা বিজি থাকি সেই সময় দে আর টেকেন কেয়ার অফ, কিন্তু অন্য সময় কি হবে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। তো তোমরা কেন, যাতে ওদের এডুকেশন হয়, যাতে ওরা বড় হয়ে ওঠে, সেটা কিন্তু আমাদের শেল্টার হোম কনসেপ্টটা নিয়ে আসে। একটা কথা আমার এখানে একটু জানতে চাওয়ার, এই যে আপনি যতটা সহজে বলছেন যে একটা সেন্টার আমরা কালীঘাট থেকে শুরু করলাম, তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, এই যে যখন সেন্টারটা ওই অঞ্চলে শুরু করলেন বা ওখান থেকে বিভিন্ন অঞ্চলে, সেখান থেকে এদের স্বতঃস্ফূর্ত সাড়া তো পেলেন, কিন্তু কোথাও কি অন্য কোনো রকম বাধা আসেনি সেটা এগিয়ে নিয়ে যেতে অনেক সন্তানদের? বাধা এসছে। প্রথম বাধা যেটা এসছে সেটা হচ্ছে আমরা টিচারই পাইনি। সন্ধেবেলা ওই ভেতরে হ্যাঁ। গিয়ে পড়াবে, হুম। সেই স্টিগমা থেকে আমরা ইসে পাইনি। এবং আমরা কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করেছিলাম যে মায়েদের রান্না করার সময় নেই। আর রেড লাইটের একটা নিয়ম আছে, ওখানে ওই চাট ফাট ইত্যাদি বিক্রি হয়। তো বাচ্চারা ওইগুলোই মায়েরা কিনে দেয়, ওগুলো খায়। ফলে ভেরি বিগিনিং অফ দেয়ার চাইল্ডহুড ওদের স্টমাক প্রবলেম এইগুলো শুরু হয়ে যায়। তো আমরা ঠিক করেছিলাম যে একটা ফুড ওদের দেবো, মানে একটা ভালো নিউজ। আমরা একটা দোকান পাইনি আশেপাশে যে ওই রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে ফুড সাপ্লাই করবে। আমরা মায়েদের স্বতঃস্ফূর্ত সাড়াটা পেয়েছিলাম, কিন্তু পড়াবেটাকে। তো সেই চ্যালেঞ্জেসগুলো এসছে। আর অন্যান্য জায়গা থেকে যেহেতু ইউথ ক্লাবগুলো বা ওই যে লোকাল ক্লাবগুলো আমাদের সে করেছে, ফলে তাদের আমরা একটা সাপোর্ট পেয়েছিলাম। আচ্ছা। এবং পরবর্তীকালে যখন আমরা শেল্টার হোমটা ওদের কথা মতো শুরু করলাম এই মেয়েদের দিয়ে, 1993-তে 16th of July আমাদের শুরু হলো। তখনও কিন্তু আমরা ট্রাফিকিংয়ে ঢুকিনি, আমি ইচ্ছে করে সালগুলো বলছি। আমরা তখন ওই বিভিন্নভাবে মহিলাদের সঙ্গে কথা বলে আমরা ট্রাফিকিং সম্পর্কে ধারণা জোগাড় করছিলাম। তো এরপরে যেটা হয় 96 সালে, সেটা হচ্ছে একটা রিট পিটিশন হয়, গৌরব জৈন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা একটা ল্যান্ডমার্ক ট্রাফিকিংয়ের মুভমেন্ট যদি আমি এটাকে বলি, আন্দোলনে। সেখানে বলা হয়েছিল যে যদি কোনো বাচ্চা মেয়েকে রেড লাইট এরিয়ায় দেখা যায় তাহলে এটাকে ধরেই নিতে হবে সে এখানে, বিকজ তাকে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন করা হবে, সেহেতু এটা তার রাইট যে তাকে সেখান থেকে রিমুভ করো, আরও কথা আছে। তো সেইটা তো হয় 1996-এ ডিসেম্বর নাগাদ। এবং যখন ওই অর্ডারটা বেরোলো তখন মুম্বাইতে, কামাতিপুরাতে, তখন কিন্তু আমরা এটা অলরেডি জেনে গেছি যে ম্যাক্সিমাম মেয়েরা পাচার হয় মুম্বাই, দিল্লি, কলকাতা, এই হচ্ছে 3টে মেইন জায়গা। নট সাউথ, সাউথ কিন্তু এখন এসছে, তখন সাউথের কোনো জায়গাই ছিল না। সেই সময় কামাতিপুরা, যেটা বিগেস্ট রেড লাইট এরিয়া এশিয়াতে, সেখানে একটা রেস্কিউ অপারেশন হয় এবং 472 জন মেয়ে একদিনে রেস্কিউড হয়েছিল। এবং সেখানে 472 জনের মধ্যে ফার্স্ট ছিল আন্ধ্রা, সেকেন্ড ছিল ওয়েস্ট বেঙ্গল। তার মানে ওয়েস্ট বেঙ্গল অনেক দিন থেকে এই পাচার সংক্রান্ত ব্যাপারটায় কিন্তু অনেক এগিয়ে, কেউ অ্যাড্রেস করেনি ইস্যুটা। এবং আমরা এটা তখন দেখে নিয়েছি যে বাগেরহাট, আমি জানি না
কতজন এই বাগেরহাট জায়গাটা জানে? আমতলার একটু আগে, বাসার একটু পরে বাগেরহাট, একদম রাস্তার উপরে। ওটা বাংলাদেশি হাব ছিল, নেপাল থেকে যারা আসবে তারা খিদিরপুরে। তো সেই সময় এই তথ্যগুলো আমরা জোগাড়, কিন্তু এই যে একদম সোজা ট্রাফিকিংয়ে ঢুকে কাজ করা, সেটা কিন্তু শুরু হয়েছে 96 সালে এই অর্ডারটার পরে। এবং সেই সময় আমাদের সোনাগাছিতে 18 জন মেয়েকে রেস্কিউ করা হয়। এবং তখন আমাদের অন্য কোনো সিস্টেম ছিল না, দে ওয়ার প্রডিউস বিফোর এসিজেএম কোর্ট ব্যাংশাল। এবং সেখানে বেরোলো 17 জন হচ্ছে ওই বর্ডারে, 18 পেরিয়ে গেছে, ফলে তারা পিআর বন্ডে। একটি মেয়ে আটকে গেল, কেন শি ওয়াজ 15 ইয়ার্স ওল্ড। তারপরে আমরা জানলাম যে তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। এই অর্ডারে কিন্তু আরেকটাও বলা হয়েছে যে তুমি তো মেয়েটাকে রিমুভ করলে, তারপর মেয়েটার কি হবে? তখন বলা হলো যে এই মেয়েটি তার ফিট পার্সনের কাছে যাবে। তো ফিট পার্সনকে, ফিট পার্সনের অর্ডারই লেখা আছে ফ্যামিলি, আর যদি ফ্যামিলি না হয় তাহলে ইনস্টিটিউশন, এরম লেখা ছিল। ওর বাবা মা চলে এসছে কান্দি থেকে। সেই সময়টা আমি ভুলবো না, যে সেই সময় কোর্টে আমরা জানি না কিছু, কোর্ট প্রসেস কিভাবে চলে, কি করতে হয় কি না করতে হয়। তখন কিন্তু যিনি পিপি ছিলেন তিনি খুব নাম, এখন ট্রাফিকেও অনেক কাজ করেছেন, তাজ মোহাম্মদ, উনি তখন ওই গৌরব জাইনি সেটা দিয়েছেন। এবং বাবা মা দাঁড়িয়ে রয়েছে, তখন বলছে তাহলে তো বাবা মায়ের কাছেই যাবে, ফিট পার্সন। তখন আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে যদি বাবা মা ফিট পার্সন হয় তাহলে এই 15 বছরের মেয়েটা সোনাগাছিতে গেল। যদি ফিট পার্সনই হয় তাহলে 15 বছর মেয়েটা সোনাগাছি থাকতে পারে না। ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য ভালনারেবিলিটি ইস্যু। এই যে ভালনারেবিলিটি, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মহিলার কাছ দিয়ে এই তথ্যটা জোগাড় করেছিলাম, যে একটা অসহায়তা থাকে, একটা ঝুঁকি থাকে। আর আমাদের সোসাইটিটা এরকম নয় যে আমি সকালবেলা উঠে লিপস্টিক লাগিয়ে কাজল পরে চলে গেলাম যে আজকে থেকে আমি দেহ ব্যবসা শুরু করবো, নট লাইক দ্যাট। আমার পেছনে একটা পুশ ফ্যাক্টর থাকে, আমাকে ঠেলে দেওয়া হয়, আইদার ডোমেস্টিক ভায়োলেন্স, হয়তো আমাকে খাবার নেই, হয়তো আমি ন্যাচারাল ক্যালামিটি শিকার, হয়তো অন্য কিছু, আমি প্রেমের ফাঁদে পড়েছি, যাই হোক একটা ভালনারেবিলিটি আমার থাকবেই। তো অনেক লড়াই ফড়াই করে তখন শি কেম টু আওয়ার শেল্টার হোম। ওই মেয়েটিকে ফার্স্ট আমরা কাস্টাডি পাই। আমি বলছি 96-এর ঘটনা, তারপরে 2000-এ যে একটা পুরো ব্যাপারটা সরিয়ে গেল, কিন্তু আমরা এরপরে ডাইরেক্ট রেস্কিউ অপারেশনে নামলাম। এবং সেই সময় ছিল কলকাতায় আইটি সেকশন, ইনমোরাল ট্রাফিক সেকশন, এখন যেটাকে HTU বলা হয়। তো ওই আইটি সেকশনের সঙ্গে মিলে আমরা রেস্কিউ অপারেশন শুরু করলাম। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে সোনাগাছিতে দুটো বাড়ি খুব বিখ্যাত ছিল, নীলকমল আর প্রেমকমল, যেখানে শ্বেতপাথরের থালা শুটিং হয়েছিল। তো তখন আমরা দেখেছিলাম যে ওই নীলকমল প্রেমকমলে বিশেষ কিছু মানুষ থাকে, মেয়ে থাকে, আচ্ছা, তারা এখানকার নয়, তারা হচ্ছে MP, UP, রাজস্থান। এইটার উপরে আমরা একটু কাজ করলাম, করে দেখলাম MP, UP, রাজস্থানে বেরিয়া কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে। যারা শুনছেন তাজমহলে সবাই গেছেন দেখতে, অনেকেই গেছেন। তাজমহলের ঠিক পশ্চিম দিকে বাসাই বস্তি আছে। ওই বাসাই বস্তিতে যারা থাকে এরা আগ্রা থেকে আসে বলে এদের আগ্রাওয়ালি বলা হয়। এইখানে প্রস্টিটিউশন হচ্ছে ট্র্যাডিশন। এখানে মাদার সেন্ডিং দেয়ার ডটার ইনটু প্রস্টিটিউশন। এটা হচ্ছে MP, UP, রাজস্থান, মেনলি ইউপি। এবং এই যে প্রেমকমল আর নীলকমল, এই দুটো বিল্ডিং ছিল তাদের জন্য, যেখানে মায়েরা এবং আমি এখানে মেট্রিয়ার্কাল সোসাইটি দেখেছি, যে মায়েরাই ডিসিশন নেবে। এবং এখানে আমি নিজে উপস্থিত থেকেছি MP বা UPতে বিভিন্ন জায়গায়, যে এরা খুব ছোটোবেলায় থেকেই বাচ্চাদের টিউটার করায়, মানে 9 বছর 8 বছর থেকেই ডান্সিং, সিঙ্গিং, এগুলো টু হাউ টু এন্টারটেন দ্য কাস্টমার। আচ্ছা, তো তারা মানে তারা যৌন পথেই যাবে। হ্যাঁ, এবং তাদের বিভিন্ন ছবি দেখানো হয় ইত্যাদি, দেখিয়ে তাদের পুরো সেক্স ইজ আ পার্ট অফ দেয়ার লাইফ এটা তৈরি করে দেওয়া হয়। এবং তারপরে যখন এরা মানে কি বল মেনসুরেশন স্টার্ট হয়, তখন একদম সেলিব্রেশন করে, যেটাকে বলা হয় এক একটা জায়গায় নতুতরানি বলা হয়, এক একটা জায়গায় সারঢাকনি বলা হয়, যে এটা দিয়ে দেয় সমাজের কাছে তাদের উৎসর্গ করে দেওয়া হয়। যেহেতু MP, UP, রাজস্থানে অত পয়সা নেই, সেই জন্য তারা চলে আসে মুম্বাই, কলকাতা এবং দিল্লি। এটা বেরিয়া কমিউনিটি, নাট কমিউনিটি, কাঞ্জর কমিউনিটি, এরা তাই করে, ঠিক আছে। ফলে এরা যখন ভায়োলেন্সের শিকার হতো, মানে যখন এক্সপ্লয়টেশন চলতো, আমরা গিয়ে যখন রেস্কিউ করেছি তখন দে নেভার কনসিডার ইট এজ ভায়োলেন্স। কেন ওরা তো ছোটোবেলা থেকে সেটা
এবং দে আর ভেরি মানে কি বলবো গুড ইন ডান্সিং সিঙ্গিং এভরিথিং, মানে বিউটিফুল দেখতে তাদের। তো সেইটা যখন আমরা শুরু করলাম সোনাগাছিতে, যেটা তুমি প্রথম শুরু করেছিলে চ্যালেঞ্জেস, এইখান থেকেই চ্যালেঞ্জেস শুরু হলো। কমিউনিটি অ্যাটাক থেকে শুরু করে সব ধরনের চ্যালেঞ্জেস আমরা পেয়েছি। হাইকোর্টে কেস করে দেওয়া, একসময় আমাদের 19টা কেস ছিল এই রেস্কিউ, তার ফলে পুলিশও কেস খেয়েছে, এমন নয় যে পুলিশকে কেস দেয়নি, আমরা তো পুলিশের সাথেই রেস্কিউ করেছি। কিন্তু সত্যি কথা মানে বলতে আপনাদের কেস দেওয়া হয়েছে আমাদের কেস দেওয়া যে হয়েছে, আপনারা পাচার করে দিচ্ছেন? ওরকম বল, মানে রেস্কিউ প্রসেসটা ঠিক হয়নি। এবার তো এটা তো পিআইএল জনস্বার্থ মামলা, যে যা বলছে তাই তো নিয়ে নেওয়া হচ্ছে। এবার সেখানে সরকার পার্টি হয়ে যাচ্ছে, সেখানটায় পুলিশ পার্টি, মানে সবাইকে গিয়ে তো এফিডেভিট জমা দিতে হচ্ছে। ফলে ওদের যেটা ইসে ছিল যে টু এঙ্গেজ আওয়ারসেলফ ইন দ্য কোর্ট, তাহলে তো আর আমরা রেস্কিউ করতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, যে এই মেয়েগুলোর সঙ্গে যখন কাজ করেছিলাম, একটি মেয়ে আমরা প্রথম থেকে দেখেছিলাম ভেরি গুড ইন ডান্সিং, তারপরে পার্টিকুলার এই মেয়েটার কেসটা সুপ্রিম কোর্ট অবধি গেছে, এবং এখানে সব মায়েরাই তো অ্যাকিউজ, মানে মাকেই তো ধরা হচ্ছে, কারণ তিনিই পাঠিয়েছেন তার পরবর্তী প্রজন্মকে। সেখানে এই 13 বছর 14 বছরের মেয়েদের কোর্টে বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে, সেই মেয়েটিকে আমরা তখন ওড়িশি নাচ শিখিয়েছিলাম। শি ওয়াজ রেস্কিউড ইন 2003। এখন সে ইন্টারন্যাশনাল ট্রেনার, সারা বিশ্ব ঘুরে বেড়ায় এবং ট্রেনিং দেয়। আরেকজন মেয়ে এরকম, তার গল্পটা না বললেই নয়। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেহেতু মা তার নিজের মেয়েকে পাঠাচ্ছে, তারপরে আমরা দেখলাম সেখানে একটু বদল হলো। আমার বায়োলজিক্যাল যে ডটার, আমি তাকে দুন স্কুলে পাঠাচ্ছি পড়ানোর জন্য, কিন্তু আমার ব্যবসাটাও রাখতে হবে। এর জন্য তারা কি করতো, তারা গরিব ঘর থেকে প্রক্রিয়র করতো মেয়েদের, মানে নিয়ে আসতো, নিয়ে এসে নিজেদের নাম দিয়ে নিজেদের বাচ্চা বলে তাদের প্রস্টিটিউশনে পাঠাতো। কিন্তু বায়োলজিক্যাল ডটার যে, সে কিন্তু চলে, যেমন একটি মেয়েকে, সে মেয়েটি শুধু মনে করতে পারতো যে ওর লালকেল্লার পাশের মাঠে খেলছিল, আর কিচ্ছু ওর মনে নেই। তারপরে মেয়েটি এই জায়গায় চলে আসে, শোনো ওকে, ওরম একটা বেরিয়া কমিউনিটি ওকে নেয়, তারপরে ওকে প্রস্টিটিউশনে দিয়ে দেয়, তারপরে শি ওয়াজ রেস্কিউড বাই আস। তারপরে আমরা দেখেছিলাম যে ওর ভীষণ ফটোগ্রাফির ওপরে একটুখানি ঝোঁক আছে। তো একজন বিখ্যাত মহিলা, সবাই চেনে, এসসিবিসিআরের যিনি ফর্মার এক্স চেয়ারপারসন ছিলেন, অনন্যা চক্রবর্তী, ওকে, উনি একটা ট্রাফিকিংও ডকুমেন্ট, ওকে মেনলি ফটোগ্রাফিটা শিখিয়েছিল। এখন আমার ভাবতেও ভালো লাগে যে সে মেয়েটি একটি জনপ্রিয় চ্যানেলে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছে। তো এই মেয়েটির কেসে ওকে যখন ওর ট্রাফিকার শনাক্ত করতে দেওয়া হয়েছিল, অবশ্যই তার মা দাঁড়িয়েছিল, এবং এটা আমার কাছে একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স। ও কিন্তু বলেছিল যে না, আমাকে যে এই পথে নিয়ে এসছে সে এখানে নেই। তো যিনি ট্রাফিকার, আমার ট্রাফিকারের নাম বলতে তো কোনো অসুবিধা নেই, বুধিয়া সিং ওর মায়ের নাম ছিল। তো বুধিয়া তো ভীষণ আনন্দিত, এবং যখন ভিকটিমই বলে দিচ্ছে যে আমাকে এ নিয়ে আসেনি, তখন তো কেসটা শেষ। তো বুধিয়া সিং তো ভীষণ আনন্দিত হয়ে ওকে বেটি টু আজা, মানে যেরকম আর কি লবিতে করেছে, তখন এই মেয়েটি পুরো বললো যে তুমি জানো তুমি আমার সাথে কি করেছো, আমিও জানি তুমি আমার সাথে কি করেছো, কিন্তু তুমি আমাকে পালপোষ করে বড় করেছো, আমি সেই কৃতজ্ঞতা থেকে তোমাকে আজকে ছেড়ে দিয়েছি, এবং তুমি সারা জীবন ভাববে যে তোমাকে আমি ক্ষমা করে, তুমি আমার ক্ষমার আন্ডারে থাকবে, কোনো দিন এটা আশা করো না আমি তোমার কাছে ফেরত যাব। এই যে একটা স্ট্রেংথ, যে তুমি সারা জীবন মনে করে রাখবে একজন যার উপর তুমি অত্যাচার করেছো সে তোমাকে ক্ষমা করে দিয়ে গেল, এটা ভেবেই আমি করলাম, তুমি আর কোনো মেয়ের ক্ষতি করবে না। তো এই যে অ্যাচিভমেন্ট, এই যে মেন্টাল একটা ট্রান্সফরমেশন, যেখানে যারা ভায়োলেন্স বলে কনসিডারই করতো না, তারা সেই জায়গাটা, মানে এটা হচ্ছে পেন টু পাওয়ার জার্নি। এবং আমি একটা মেয়ের কাছে শুনেছি যে ওকে যখন ও জামাইবাবু বিক্রি করে দেয় সোনাগাছিতে, তখন ও বলছে যে আন্টি আমার দুটো পা বাঁধা, আমার দুটো হাত বাঁধা, এবং আমার যে শেঠানি যে ওকে কিনেছে, সে আমার বিছানার পাশে দুগালে এরম হাত দিয়ে বসে রয়েছে, এবং ওর ফার্স্ট কাস্টমার, এটা নিয়ম আছে যে ভার্জিন যদি হয় তাহলে তার রেট প্রচুর হাই হয়। এবং আরেকটাও আছে, তোমরা সবাই হয়তো জানো, যদি আমার HIV থাকে, তাহলে যদি আমি ভার্জিন করি তাহলে আমার HIV কিওর হয়ে যাবে।
তো যে মেয়েটাকে বিক্রি করা হয়েছে তার প্রথম কাস্টমারই ছিল কাশ্মীর থেকে শালওয়ালা। ও বলছে যে আমার ব্লিডিংয়ে পুরো ইসে হয়ে যাচ্ছে, কিন্তু ভেসে আমার যাচ্ছে। আমার তো কোনো নড়ার উপায় নেই, আর আমার সেটা নেই, কিচ্ছু করবি না। মানে মানে এই যে ভায়োলেন্সগুলো এদের ওপর, মানে কি পরিমাণে ভায়োলেন্স! আমরা 13-14 বছরের বয়সের মেয়েদের রেস্কিউ করেছি, তারপরে দেখা গেছে তারা HIV পজিটিভ, 17 বছর বয়সে পৃথিবী থেকে তাদের চলে যাওয়া। কতবার যে বার্নিংঘাট আর কবরস্থানে গেছি গুণে বলতে পারবো না। তো আমাদের একটা প্রশ্ন যে কার জন্য এই 13-14 বছরের মেয়েটা বা 15 বছরের মেয়েটা তার লাইফ হিস্ট্রি শেষ করে দেবে, যেখানে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্বপ্ন দেখছে, প্রেম করছে, সব কিছু করছে, একটা সেকশন ওয়াই দে আর গোয়িং টু এন্ড দেয়ার লাইফ ওভার দেয়ার। এবং আমি দেখেছি যে এই মেয়েরা, যেমন একটি মেয়ে বলেছিল যে এখানে তো ইসে করার সুযোগ নেই, তাহলে আমি দেখাতাম যে চোরা কুঠুরি থাকে। এই যে আমার অন্তত রেস্কিউ অপারেশন আমি যত করেছি পুলিশের সঙ্গে, এই শেখানোটা আমাকে শিখিয়েছে মেয়েরা। যেমন মেয়েরা রেস্কিউ হয়ে এসে বলেছে যে অনেক আগেই তুমি আমাদের রেস্কিউ করতে পারতে যদি তোমাদের চোখ থাকতো। আমি কীরকম? বলে তুমি এরকম ঢুকে দেখবে খালি ঘর, কিচ্ছু নেই, তোমাকে তখন দেওয়ালের দিকে তাকাতে হবে, দেওয়ালে কোনো ছবি আছে কিনা, দেওয়ালে কিছু আছে কিনা সেটা সরাও, তার পেছনে আমরা রয়েছি, ওটা হিডেন চেম্বার, হিডেন চেম্বারটা সরাও। তুমি যে এসে দাঁড়ালে ঘুরে দেখলে না, তোমাকে দেওয়াল ছুঁতে হবে, কেন দেওয়ালটা ফাঁকা, ওর ভেতরে আমাদের ঢুকিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারি যখন পুলিশ আসে বা তোমাদের মতো সংস্থা আসে, আমরা বুঝতে পারি যখন আমাদের ঢুকিয়ে দেওয়া হয় তখন আমরা ভেতরে নাচতে থাকি, মানে যাতে ভাইব্রেশনটা তোমরা ওপর থেকে পাও। তো তোমরা যদি এমনি ঘুরে চোখ দিয়ে চলে যাও, আমাদের কোথায় পাবে? এবং বিলিভ মি, তারপরে যত রেস্কিউ অপারেশন করেছি আমরা লফট থেকে পেয়েছি, মানে ওপর থেকে পেয়েছি, হিডেন চেম্বার খুঁজে বার করেছি। বললো কার্পেট থাকবে, যদি কার্পেট থাকে কার্পেট উল্টে দাও, উল্টে দিয়ে পা ঘষে ঘষে চলো, যেখানে দেখবে একটু খসখস লাগছে ওইখানটাই দরজাটা, তুমি ওই দরজাটা তোলো। এই মহিষাদল, অন্তত মহিষাদলে 10 থেকে 12 বার রেস্কিউ অপারেশন হয়েছে, এক একবার 55, 30, 35, এটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার। তাদের এরকম একজনের ওপর আরেকজন ছোট ঘর তো এরমভাবে রাখা হয়। কামাতিপুরাতে আই হ্যাভ এক্সপিরিয়েন্স যে ছোট যে মেয়েটা 9 বছরের আয়েশা, সে মারা গেল, দম বন্ধ হয়ে, সে আর উঠলো না। তো তার ওপরে ওপরে 18 জন, হ্যাঁ, তো 18 জনকে রেখেছে, তলারটা বাঁচবে কি করে? সে আর বাঁচলো না। আমার কাছে ওই সব ছবিগুলো আছে, যদিও রেস্কিউ অপারেশনের ছবি তোলা যায় না, কিন্তু ওই কুঠুরিগুলোর ছবি আছে। কুয়োর মধ্যে ফেলে, মহিষাদলে আমি দেখেছি কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, কুয়োর মধ্যে ফেলে দিয়ে তারপরে বালতি দিয়ে তুলে দেয় যখন সবাই চলে যায়। আচ্ছা, কুয়োর মধ্যে তো জল থাকে না? মানে একটা ওদের ওইভাবেই মানে রাখা হয়, মানে মরলে মরে যাবে, তাতে কি আছে, ধরা তো পড়বে না। যদি আমি মেয়ে না পাই তাহলে তো আমাদের কাছে কোনো সবুত নেই, মানে এভিডেন্স নেই, ছাড়া তো পেয়ে গেল। কিন্তু আমরা তো আগে থেকে, আমাদের ইনফর্মাররা যায়, ইনফর্মার তো গিয়ে জানে কোন কোন জায়গাগুলোতে থাকতে পারে। তো এইটা আমরা সারা ভারতবর্ষ জুড়েই রেস্কিউ অপারেশন করেছি, এবং যে অস্বাভাবিক ভয়ঙ্করতা দেখেছি যে এক একটা মেয়ে, মানে ওই 14-15 বছরের মেয়ে, তারা অ্যাভারেজে এক এক দিন রাতে 15 বার 14টা বা 15টা কাস্টমার নেয়। সব রেপই খুব নিন্দনীয়, কিন্তু এই যে লালবাতি এলাকায় মেয়েরা আজও দিনের পর দিন প্রতিদিন রাত্রিরে রেপ হচ্ছে, এই খবর আমরা রাখি না, সেখানে তো আমরা আওয়াজ তুলি না। এবং এইভাবে যখন ওরা নিজেরাই বলে যে যখন 7-8 বার হয়ে যায় তখন আমরা আর পারি না, তখন আমরা নিজেই বলি আমাকে আর দিও না। কিন্তু এই দিও না কথা বলাটারও জায়গা ওদের নেই, তখন ওদের অ্যালকোহল, ড্রাগস ইত্যাদিতে ওদের অভ্যস্ত করা হয়। তারপরে ওর বিবশ শরীরটার ওপর কে কী করে গেল না করে গেল তাতে ওরা জানেও না, বোঝেও না। ফলে HIV থেকে শুরু করে টিউবারকুলোসিস থেকে শুরু করে, যেহেতু ওরকম একটা বদ্ধ জায়গায় থাকে, যেহেতু অ্যাজ পার আওয়ার ল কখনোই 18 বছরের নিচে এটা করানো যায় না, এবং দে আর অল মাইনার, তাহলে তাদের ছুপিয়ে রাখতে হবে, তাহলে তাদের বেরোনো দিতে হবে না। ফলে টিউবারকুলোসিস রেট ইজ ভেরি হাই রাদার দ্যান HIV, আমরা দেখেছি, তাতে মেয়েরা মারা গেছে। তো বাংলাদেশ এবং নেপাল, মানে ভাবা যায় না। আমি একবার মহিষাদলে হলদিয়া কোর্টের একটা উইটনেস দিয়ে ফিরছিলাম, সঙ্গে CIDও ছিল।
তো আমাদের রাস্তায় এসে মনে হলো যে একটা চায়ের দোকানে চা খাই। তখন আমাদের কেমন যেন মনে হলো যে ওই যে টি শপ ওনার, হি ইজ নট ফিলিং ভেরি কমফোর্টেবল। এত পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ও ঠিক মনে, এবার একজন খুব ডাইনামিক পুলিশ অফিসার ছিল আমাদের, লেডি পুলিশ অফিসার সর্বরী। ও বুঝতেই পেরেছে ভেতরে কিছু আছে, ও ঢুকে গেছে। এবার ঢুকে দেখে যে ওরকম থাকে না চায়ের দোকানের মধ্যে ফ্যামিলিও থাকে, পর্দা ফেলা থাকে, দেখে একটা খাটের ওপর দুটো বাচ্চা খেলছে, তো কিছু নেই। তো আমরা কিন্তু আমাদের মনে একটা সন্দেহ হয়েইছে। তখন আমরা সবাই মিলে আবার ফেরত যাই, গিয়ে আমরা এসপির সঙ্গে দেখা করি মেদিনীপুর। তিনি বললেন আমি নিজে একটু ছানবিন করে নিই। 7 দিন বাদে আমাদের খবর দিল, রাত্রি 12টা বা 1টার সময় আমরা সিআইডি থেকে রওনা দিলাম। ওইখানে গিয়ে ওই জায়গাটাতে ওই চায়ের দোকানের নিচে 55 girls were rescued and all the girls were from Nepal. দ্যাট ইজ দ্য বিগেস্ট অপারেশন, নেপালিদের বলছি। এবং অনেক মেয়েকে আমরা দেশে ফেরাতে পারিনি, তারা এখানেই মারা গেছে, বাংলাদেশি, নেপালি। তো আমরা রেস্কিউ করছি, আমরা রিহ্যাবিলিটেশন করছি, আমরা কিন্তু ওদের যে জাস্টিস পাওয়ার কথা, যে বিচার যে জায়গাটা না, সেই জায়গাটা কোথাও একটা আমাদের গ্যাপ হচ্ছে, সেই পরিষেবাটা আমাদের গ্যাপ হচ্ছে। আমার মনে হয় যে রেস্কিউ অপারেশন আরও বেশি জোরদার হওয়া উচিত। আমাদের ডেটা বলে যে 40% মাইনর এখনও তারা সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হচ্ছে ইন রেড লাইট এরিয়া। যদিও রেড লাইট এরিয়ার ফর্মটা এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে, এখন নন ব্রথেল হয়ে গেছে। নন ব্রথেল হোটেলে যাই বা এখন আছে রুম ভাড়া পাওয়া যায়, সব জায়গায় আছে এটা। তো সেই দিকে এখন নন ব্রথেল বেস প্রস্টিটিউশন হয়ে গেছে, ফলে আমাদের ম্যাক্সিমাম অপারেশন এখন প্রাইভেট হাউসে হয়, যেটা আরও বেশি চ্যালেঞ্জিং। কেন রেড লাইট এরিয়াতে ভিজুয়ালাইজ করা যায়, কিন্তু প্রাইভেট হাউসে ভিজুয়ালাইজ করা যায় না। তো আমার মনে হয় আরও বেশি সংস্থা এটাতে আসুক, ট্রাফিকিংয়ের ওপর কাজ করি। এবং ট্রাফিকিংয়ের যে মূল কারণ, সবাই বলে পভার্টি, আই ডোন্ট থিঙ্ক পভার্টি। এটার মধ্যে আরও অনেক জিনিস কাজ করে, যেমন ন্যাচারাল ক্যালামিটির কারণে ট্রাফিকিং হতে পারে। মেন কথা হচ্ছে যে ভালনারেবিলিটি, আমাদের উচিত যে ভালনারেবিলিটিটাকে অ্যাড্রেস করা। অনেক শিক্ষিত মেয়েরা পাচার হচ্ছে, এখন তো অনলাইন মোবাইলের মাধ্যমে পাচার হচ্ছে, বিভিন্নভাবে পাচার হচ্ছে, সেহেতু ভালনারেবিলিটিটাকে আমাদের অ্যাড্রেস করা উচিত। এবং লাস্ট কথা বলবো যে কখনোই ভাবা উচিত না যে ওই গরিব লোকেরা পাচার হয়, গ্রামের লোকেরা পাচার হয়, শিক্ষিত অশিক্ষিত লোকেরা পাচার হয়, নট লাইক দ্যাট। পাচারের আশঙ্কা সবার আছে, সেহেতু আমাদের সবার সজাগ থাকা উচিত। আপনাকে ধন্যবাদ। কিছু কিছু সাক্ষাৎকার নিতে বসে এরকম হয়, যিনি সাক্ষাৎকার নিতে বসেছেন তার কিছু বলার থাকে না। এটাও এমনই একটা সাক্ষাৎকার যেখানে কিছু বলার ছিল না, বা আপনারা যারা শুনবেন আমার বিশ্বাস তাদেরও একই রকম মনে হবে যে যত সহজে দীর্ঘদিন কাজ করার পর এই কথাগুলো বলে চলেছেন, শুনতে শুনতে আমি শিউরে উঠছিলাম। আসুন না, যদি আমরা পারি সচেতন হতে, যদি আমরা পারি রুখে দিতে, তাহলে বোধহয় এই অনুষ্ঠান সার্থক হবে। আর মহিলা মহলের পক্ষ থেকে আপনার প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।